আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিরোধ বাড়ছে। রাজধানী সহ দেশের বেশ কয়েকটি জেলায় প্রার্থী পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। দলটির নেতারা বলছেন, বিরোধ মেটাতে উদ্যোগ নিয়েছেন তারা। এমনকি পর্যালোচনা করে কিছু আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। দলীয় সিদ্ধান্তের উপর আস্থা রাখার আহ্বান নীতি নির্ধারকদের। রুদ্র রফিকের রিপোর্ট। চলতি মাসের ৩ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। প্রার্থী তালিকা প্রকাশের পর দেশে নির্বাচনী হাওয়া শুরু হলেও বেশ কিছু আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। দিন যতই যাচ্ছে এই দলীয় অন্তর্কোন্দল আরও প্রকাশ্যে আসছে। ঢাকা 12 আসনের অত্যন্ত জনপ্রিয় নেতা আনোয়ার ভাই, আমরা চাই আনোয়ার ভাইকে পুনর্মূল্যায়ন করা হোক। ওনার একটা ভোট ব্যাংক আছে, সম্পূর্ণভাবে ওনাকে যথাযথ মূল্যায়ন আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আশা করছি। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী বাতিলের দাবিতে রাজধানী ঢাকা সহ বেশ কিছু জেলায় মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ কিংবা বিক্ষোভের মতো কর্মসূচি পালন করা হচ্ছে। কিছু জায়গায় সংঘাতেও জড়িয়েছেন নেতাকর্মীরা। 2018 সালে দল আমাকে মনোনয়ন দেয়। সেই দুঃসময়েও বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চতম ভোট পেয়েছিলাম। সবচেয়ে বড় কথা, দলের দুঃসময় আমাদের বাবার এবং আমারও অবদান দল অবশ্যই বিবেচনা করবে এবং বিবেচনা করে এই আসনটি পুনর্বিবেচনা করবে। আমি এখনো আশাবাদী। দলের নীতি নির্ধারকরা বলছেন, অভ্যন্তরীণ বিরোধ মেটাতে কাজ করছেন তারা। 237টার মধ্যে 5-7টি আসনে কিছুটা মনক্ষুণ্ণ হতেই পারে। অতীতের তুলনায় এই সংখ্যা অনেক কম। 2-1টি ক্ষেত্রে যদিও অ্যানোমালি থাকে, সেটি আবার আমরা বসে মনোনয়ন বোর্ড নতুনভাবে চিন্তা ভাবনা করবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আবার পুনর্বিবেচনা করবেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সহিংসতা করায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে বিএনপি। ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দলীয় স্বার্থকে বড় করে দেখার আহ্বান এই বিএনপি নেতার। প্রত্যেকের মধ্যে তো একটা আশা আছে যে সে একটা পার্লামেন্টের মেম্বার হবে, কিন্তু প্রত্যেকটা শৃঙ্খলতা মানতে হবে। দলের সর্বোচ্চ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সে তার বাইরে যাওয়ার তো কারো ক্ষমতা নেই। যারা সত্যিকার আন্দোলন সংগ্রাম করে দলের জন্য স্যাক্রিফাইস করছে, তারা এটা করবে না। সব সংকট মোকাবেলা করে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সেই নির্বাচনের জন্য। রুদ্র রফিক, RTV, ঢাকা। রাজধানীর মিরপুর পল্লবীতে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা কিবরিয়াকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ওই এলাকার C ব্লকে এমন নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তদন্ত করছে পুলিশ। সাদিয়া কানিজের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সোমবার রাতে একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে মুখে মাস্ক ও হেলমেটধারী 3 ব্যক্তি খুব কাছ থেকে কিবরিয়াকে গুলি করে হত্যা করে। এ সময় চেয়ার ধরে লুকানোর চেষ্টা করেও লাভ হয়নি তার। ঘটনার আকস্মিকতায় দিকবিদিক ছুটতে থাকে দোকানে থাকা অন্যরা। মাত্র 10 সেকেন্ডের মধ্যে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকারীরা তার মাথা, বুক ও পিঠে 7 রাউন্ড গুলি করে। এরপর তাকে একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। এ ঘটনায় রাতে স্থানীয়রা বিক্ষোভ করে হত্যার বিচার দাবি করেন। মানে ওই পাশ থেকে এই পাশে যখন আসছে 3টা লোক এইভাবে ঢুকেই সাথে ঠেকে মনে করেন যে 7-8 বছর আগে ওকে একবার একটা কি দ্বন্দ্বের কারণে ওকে এরকম অতর্কিতভাবে গুলি করছিল। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন কিবরিয়ার পরিবারের সদস্যরা। পুলিশ জানায়, কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা। কে বা কারা গুলি করেছে তার তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ভাই ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করি, জনগণের সহায়তায় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করি। আমরা ওরে নিয়ে বাকি অন্যান্য ওর সাথে কারা জড়িত ছিল ওকে নিয়ে ওটা নিয়ে আমরা কাজ করছি। আমরা তদন্ত আমরা শেষ করে আমরা পাইলে আপনাদেরকে জানাবো। এদিকে আরিফুল নামে এক রিকশা চালকও এ সময় গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এদিকে দেশের 2 জেলায় 2 জন নিহত হয়েছেন। এর মধ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে
মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে রবিউল ইসলাম নামের ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নিহত হয়েছেন। সংঘর্ষে আহতদের উদ্ধার করে জেলা শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। গেল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম নগরী যত্রতত্র ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা। জেব্রা ক্রসিং থাকলেও তা দৃশ্যমান না থাকায় বাড়ছে হতাহতের ঘটনা। অনেক স্থানে ফুটওভার ব্রিজ না থাকায় ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ। স্থানীয়দের অভিযোগ, কিছু সংখ্যক ফুটওভার ব্রিজ থাকলেও ব্যবহার অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে নগরবাসী। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। চট্টগ্রামে গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা, বাজার ও স্কুলের সামনে নিরাপদ পারাপার ও ট্রাফিক চাপ কমানোর জন্য নগরীর কয়েকটি জায়গায় ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু ফুট ওভারব্রিজগুলো দখল করে রাখে ভ্রাম্যমাণ হকার ও ভিক্ষুকরা। এদিকে ৮০ লক্ষাধিক জনসংখ্যার এই নগরীতে ক্রমাগত বাড়ছে যানবাহন। ঝুঁকি নিয়ে নিচ দিয়ে সড়ক পার হওয়ায় বাড়ছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সড়ক নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক প্রতিবেদন বলছে, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মূল সড়কের ওপর দিয়ে পথচারীদের রাস্তা পারাপার। কিন্তু চট্টগ্রাম নগরীর অনেক স্থানে ফুট ওভারব্রিজ থাকলেও সে পথে চলাচলের আগ্রহ নেই কারো। আবার কিছু স্থানে ফুট ওভারব্রিজ না থাকায় ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন পথচারীরা। এখানে মানুষ যাত্রী পারাপার হয় না, কারণ এখানে নেশাগ্রস্তরা আড্ডা দেয়, বিভিন্ন মাদকের সাথে মাদক নেই এখানে। বাদে মানুষের আড্ডাখানা আর পরিষ্কার নাই, পরিষ্কার না একদম। ওরা এখানে জিনিস রাখে বেশি, ওটার থেকে বেশি জিনিস বেশি রাখে। ফুট ওভারব্রিজ মানে তৈরি হয়েছে ব্যবহার করার জন্য, কিন্তু এখন মানুষ কেউ ব্যবহার করে না। হকার উচ্ছেদ ও কয়েকটি ফুট ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা। যত্রতত্র রাস্তা না পার হয় সেজন্য আমরা প্রথম হচ্ছে বেরিয়ে, আর দ্বিতীয় বিষয় হলো ওখানে কিছু মোবাইল কোড করা হবে আর কি, মানে সময়ে সময়ে, যাতে করে আপনার ওই যে পারাপারের বিষয়টা মানুষ হেবিচুয়াল আছে যে আমি পারাপার করলে আমার একটা পানিশমেন্ট হবে, সেটা যে টাকাই হোক। দ্রুত মেরামত ও ফুটপাত দখল মুক্ত করে ফুট ওভারব্রিজগুলো ব্যবহারযোগ্য করে তোলার দাবি পথচারীদের। লিওন আজাদ, RTV। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রায় ৩২ লাখ টাকার বিনিময়ে সরস্বতী খাল খননের মাটি বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের বিরুদ্ধে। অবৈধভাবে সব মাটি কিনেছেন স্থানীয় ৪১টি পরিবার, যদিও অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার ও মাটি ক্রেতারা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘদিন ধরে নাব্য সংকটে ভুগছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সরস্বতী খাল। নাব্যতা ফেরাতে শীত মৌসুম আসার আগেই খালের বাল্লা মধুপুর অংশ খননের জন্য ৭৫ লাখ টাকায় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে চুক্তি হয় ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের। তবে অভিযোগ উঠেছে, ড্রেজিংয়ের মাটি এলাকার উন্নয়নে ব্যবহার না করে ৩২ লাখ টাকায় তা স্থানীয় ৪১টি পরিবারের কাছে বিক্রি করেছে ঠিকাদার। সরকারি যে বিধি আছে এই বিধি মোতাবেক যেন মাটি উত্তোলন করা হয়, অতিরিক্ত মাটি উত্তোলন করলে কিন্তু নদীর পার ভেঙে যাবে এবং নদী ভাঙনের ফলে অনেক ধান্য জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। সরকারি বালি উত্তোলন করে সরকারি কাজে ব্যবহার করা হোক। গ্রামে 3টা মাঠ আছে, মসজিদ আছে, মসজিদের কাজে ব্যবহার করা হোক। অভিযুক্ত ক্রেতারা বলছেন, দরিদ্র পরিবার বিবেচনায় মাটি দেওয়া হয়েছে তাদের। আমাদের তো আসলে বাঁচি খাইতাম পারি না, যেহেতু আমাদের 3 গ্রামের দোষে আমাদেরকে জায়গাটা ফ্রি দিছে। আমাদের বর্তমান সরকারও আমাদেরকে মাটি ফ্রি দিতেছে। আমরা তো মাটিটা কোনো না কোনো জায়গায় দিতে হবে। আপনারা অনেক দিন যাবত এটা বাড়ি ঘর করতে পারতেছেন না, তাই আমরা এই বান্ধা দেয়া যায়। অভিযোগের বিষয়ে ঠিকাদার জানান, চুক্তি অনুযায়ী 2 কিলোমিটারের মধ্যে মাটি কাটতে এবং বিক্রি করতে পারবেন তিনি। আমার মাটি কাটার ডিউটি 2 কিলো কাটবো, এখন মাটি লাগলে মাটি দিচ্ছি। কালকেরই ড্রেজারওয়ালারে বলবো যে 1 থেকে 5 সরাইয়া ওই ওনার আরেক জায়গায় দাও, আমি বলে দেবো ভাই। কিন্তু আমার এই 2 কিলোর মধ্যে থাকতে হইবে, সে যদি দেখাইয়া দেয় মানে কারণ 3 কিলো পর তাই হবে না। একে অপরাধ উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই খালের যে ড্রেস ম্যাটেরিয়াল যে মাটি, এটা বিক্রি করার কোনো সুযোগ নেই, তা ঠিকাদার করতেই পারবে না। আমি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। অবৈধভাবে মাটি বিক্রি রোধে তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল হামিদ, RTV। টাঙ্গাইলের ভুয়াপুরের গোবিন্দাসী খালটি একসময় আশীর্বাদ হলেও এখন পরিণত হয়েছে অভিশাপে।
পালতোলা নৌকা চলাচলের খালটি দখল আর দূষণে পরিণত হয়েছে মরা খালে। বন্যার সময় উপচে পড়া পচা পানি প্রবেশ করে লোকালয়ে পানি জমে জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। বারবার খাল খননের দাবি উঠলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মরা খালে পরিণত হয়েছে টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার গোবিন্দাসী খাল। খানুরবাড়ি যমুনা নদীর পূর্ব পাড় থেকে আমলা পর্যন্ত বিস্তৃত এ খাল দিয়ে একসময় চলত বড় বড় পালতোলা নৌকা। ব্যবসায়ীরা প্রতিষ্ঠানে মালামাল আনা নেওয়া ও যাতায়াত করতেন নৌকায়। কালের পরিক্রমায় দখল বাণিজ্যে শুরু হয়ে গেছে এ খালটি। খালের কিছু জায়গায় অবৈধভাবে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ির দোকানপাট সহ নানা স্থাপনা। কিছু জায়গায় পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পানির গতিপথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে তলিয়ে যায় ঘরবাড়ি ও বাজার। পানির দুর্গন্ধে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশও, জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। সেচ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় প্রভাব পড়েছে কৃষি জমিতেও। অনাবাদি রয়ে যাচ্ছে জমি, নষ্ট হচ্ছে ফসল। খাল খননের দাবি উঠলেও প্রশাসনের পক্ষ থেকে মিলছে না কোনো সমাধান। এই খালটা আমরা বাপদাদার আমলে দেখছি যে এই খাল দেয়া নৌকা চলাচল করছে। এখন দুই দিক থেকে চাপা দেয় খালটা বন্ধ হেলাই দিচ্ছে, আমগো চলাফেরা করা খুব অসুবিধা গেছে। আগে খাল ছিল 50 থেকে 60 ফুট, এখন খালটা আছে 10 ফিটে হবে না। সাধারণ পথচারী যখন যাওয়া আসা করি তখন আমাদের মুখে হয়তো রুমাল অথবা মাস্ক পরে আমাদের পরিধান করতে হয়, এত দুর্গন্ধ এখানে। সরকারের কাছে এই খাল ফলট করার জন্য আবেদন করছি। খাল পুনরুদ্ধারের প্রাথমিক কাজ শুরু হয়েছে, দ্রুতই দখলমুক্ত করা হবে বলে আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খালের অংশটি সেটি শনাক্তকরণ করে এটি আমরা আইনানুগভাবে উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করব এবং আমরা অতি শীঘ্রই আশা করছি এটি জনসাধারণের জন্য জনস্বার্থে এই খালটি উন্মুক্ত করব যেন পরিবেশ সংরক্ষিত থাকে। অবৈধ দখলদারিত্ব নিয়ে কাজ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। বহুল প্রতীক্ষিত ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ আজ। AFC এশিয়ান কাপের রেস থেকে বাদ পড়া দুই দলের বাছাই ম্যাচ হলেও সব ছাপিয়ে এই ম্যাচে ফিরে আসছে খেলার মাঠে প্রতিবেশী দেশ দুটির রাইভালরি। প্রথম লেগে ভারতের মাটি থেকে হামজার বাংলাদেশ ফিরেছিল ড্র করে। সমিত ফাহমেদুল জায়ানদের নিয়ে এবার নিজেদের মাটিতে 22 বছরের জয় খরা ঘুচাতে চায় জামাল ভুঁইয়ার দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। দীর্ঘ 22 বছর বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ভারত, সে আক্ষেপ ঘুচাতে এবার প্রস্তুত বাংলাদেশ। প্রস্তুত হামজা, সমিত, ফাহমেদুল জামালরা। তবে লক্ষ্য সরল হলেও অর্জন করতে হলে দিতে হবে কঠিন পথ পাড়ি। সাম্প্রতিক ম্যাচগুলোতে শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত হতে হয় বাংলাদেশকে। তাই 90 মিনিট ফোকাস ধরে রাখাই মূল চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। হ্যাঁ, অবশ্যই আমরা আত্মবিশ্বাসী যে আমরা জিততে পারবো। দল দিন দিন ভালো করছে, আমরা এখন বড় দলগুলোর সাথেও আধিপত্য বিস্তার করে খেলতে পারছি, তাই জয় আসবেই। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংগঠিত হওয়ার পাশাপাশি ভারতের দুর্বলতা। বাংলাদেশ অধিনায়কের মতে সব দিক বিবেচনায় এবারই ভালো সুযোগ তাদের হারানোর। এখন যে অবস্থা ইন্ডিয়া আছে, ইটস নট দ্য বেস্ট, সো এইখানে আমরা ক্যাপিটালাইজ করতে পারি। সো দে আর নট ইন দ্য বেস্ট মোমেন্ট, সো আই থিঙ্ক এটা আমার জন্য পজিটিভ। যদিও ভারতও ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধপরিকর, তবে তারা জানে প্রতিপক্ষ দলে যখন হামজা, সমিতদের মতো নাম, তখন অতীত সমীকরণটা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। তাদেরও প্রয়োজন বিশ্বমানের ফুটবলার। তাই তো ফিফার ছাড়পত্র পাওয়ার আগেই ভারতের নাগরিকত্ব পাওয়া অস্ট্রেলিয়ার সাবেক জাতীয় ফুটবলার রায়ান উইলিয়ামসকে সাথে নিয়ে এসেছে তারা। হ্যাঁ, অবশ্যই চাপ আছে। সবাই এই ম্যাচের গুরুত্ব জানে। খেলোয়াড়দের তাদের দায়িত্ব নিতে হবে। ইতিবাচক ফলাফল পেতে হলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। দুই দেশের 29 বারের দেখায় ভারতের বিপক্ষে কেবল 3 বার জয় তুলে নিতে পেরেছে বাংলাদেশ। হামজা পরশ পাথরে বদলে যাওয়া বাংলাদেশ এবার পরিসংখ্যানের পরিবর্তন শুরু করতে চায় ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়েই। তবে দুই কোচই মনে করেন তারাই শেষ হাসি হাসবে যারা দক্ষিণ এশিয়া ডার্বি খ্যাত ম্যাচটির চাপ সামলিয়ে স্বাভাবিক খেলা খেলতে পারবে। রাফি আমিন, RTV।
কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাত 10:30টার দিকে উপজেলার কামালপুর গ্রামে ঘটনা ঘটে। হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের জানালা, দরজা, চেয়ার, আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির রায়ে মিঠামইন বাজার থেকে রাতে একটি আনন্দ মিছিল বের হয়। সেখানে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হঠাৎ হামলা চালায়। দেশের বিভিন্ন জেলায় শীতের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.6 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরের হিলিতে 15.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে সাথে বাতাসের আর্দ্রতা ছিল 91%। এদিকে রংপুরের 18 ডিগ্রি, সৈয়দপুরে 17.5 ডিগ্রি, নীলফামারীর ডিমলায় 17 ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে 16.5 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 16.5 এবং চুয়াডাঙ্গায় 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত 10 বছরে মেঘনা নদীর গর্ভে বিলীন হয়েছে হাতিয়ার চাঁদনী ইউনিয়নের 20টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে আরও অন্তত 10টি প্রতিষ্ঠান। বারবার শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাঙনের কবলে পড়ায় এখানকার শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে। বিলীন হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকরাও বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। মেঘনা নদীর ভয়াল স্রোতে একের পর এক বিলীন হচ্ছে হাতিয়ার চানন্দি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। গত 10 বছরে হারিয়েছে অন্তত 20টি শিক্ষা প্রতিষ্ঠান। এতে অনেকটাই ভেঙে পড়েছে চানন্দি ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা। বারবার শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাঙনে বিলীন হওয়ায় লেখাপড়ায় আগ্রহ হারিয়েছে এই এলাকার শিক্ষার্থীরা। জড়িয়ে পড়ছে নানা রকম শিশু শ্রমে। আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক শিক্ষকরাও। আমি স্কুলে পড়তাম, নদী ভাঙনের কারণে স্কুলও ভাঙিয়েছে, এখন আমাদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আমি এখন আর পড়তে পারছি না। আমার স্কুলে ছাত্রের সংখ্যা ছিল প্রায় 350। এরা এখন এক একজন এক এক দিকে চলে গেছে জীবিকার তাগিদে। 4 জন শিক্ষকের মধ্যে আমি একটা এখন বর্তমানে নদী ভাঙার কারণে কোনো কর্মসংস্থান না হওয়ার কারণে একটা ফার্মেসিতে আছি। বর্তমানে চানন্দি ইউনিয়নে ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও 10টি শিক্ষা প্রতিষ্ঠান। এতে চরম অনিশ্চয়তায় ভুগছে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যখন জোয়ার ওঠে তখন বিদ্যালয়ের মাঠে এবং রাস্তায় অনেক পানি জমে। এই বিদ্যালয়টা ভেঙে যায় তাহলে আমাদের 375 জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। হাতিয়ায় নদী ভাঙন রোধে একটি সরকারি প্রকল্প চলমান থাকলেও মেঘনার আগ্রাসনের কাছে তা যথেষ্ট নয় বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ভাঙনটা এত পরিমাণ তীব্র, চারদিকে মেঘনা, সন্দ্বীপ চ্যানেল এবং বঙ্গোপসাগরের যে যৌথ একটা প্রভাব আসলে এই এলাকা রয়েছে, যার জন্য আমাদের যে পরিমাণ কার্যক্রম পরিচালনা করা দরকার, তার আপৎকালীন যে কাজগুলো আমরা করছি তা সে প্রয়োজনের যদি বলি অরিজিনাল যতটুকু দরকার তার চেয়ে খুবই সামান্য। গত 10 বছরে চানন্দি ইউনিয়নের 40,000 একর জমি নদী গর্ভে বিলীন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বসতি ভিটা হারিয়েছেন অন্তত 20,000 পরিবার। সুলাইমান কবির, RTV। চলতি মৌসুমে পান চাষে ভালো ফলন হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশায় পড়েছেন দিনাজপুরের হিলির পান চাষিরা। উৎপাদন খরচের তুলনায় বাজারে কম দামে পান বিক্রি হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। পানের বহুমুখী ব্যবহার এবং রপ্তানির উদ্যোগ বাড়ানোর মাধ্যমে এই সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় কৃষি অফিসের। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। দিনাজপুরে হিলি অঞ্চলে পান চাষের উপযোগী আবহাওয়া ও জমির পরিমাণ বৃদ্ধির ফলে এবছর পানের উৎপাদন গেল বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বরজগুলোতে সবুজ পাতার সমারোহ কৃষকের কঠোর পরিশ্রমের সাক্ষ্য দিলেও বাজারে সেই পানের দাম অস্বাভাবিক হারে কমে যাওয়ায় তারা দিশেহারা। পান চাষিদের অভিযোগ, পানের দাম এতটাই কমে গেছে যে চিকন পান বিক্রি করে শ্রমিক খরচ মেটানো সম্ভব হচ্ছে না। মানে যে বাজার চলতেছে এই বাজারে আমাদের বরজ টিকে রাখা মুশকিল, কারণ খরচ মেকআপ দেওয়া যাচ্ছে না। রোগও বেশি, আবার পানের দামও কম, আবার মনে করো জিনিস কিনতে গেলে দাম বেশি। খরচ অনুযায়ী আমাদের কৃষকেরা যে পান বিক্রি করতেছে সে অনুযায়ী আমাদের লাভবান হওয়া কোনো সম্ভাবনা নেই। এই পানের দাম তো এই সময়টা তার বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এই পানটা বাইরে না যাওয়ার কারণে
আমরা এই দাম পাচ্ছি না। তবে বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং চাষিরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়ে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। মৌসুম ভিত্তিক যে পরিচর্যাগুলো করতে হবে, কখন কোন বালাইনাশক ব্যবহার করতে হবে এবং জৈব বালাইনাশকের যে ব্যবহার সেটা আসলে পানের বড়দের ক্ষেত্রে বাড়ছে দিন দিন, এবং যে উৎপাদন মৌসুম সেখানে আসলে কৃষক ভাইদেরকে আমরা প্রতিনিয়ত পরামর্শ প্রদান করে যাচ্ছি এবং আমাদের কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের পরামর্শ সেবা অব্যাহত রয়েছে। শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ নিয়ে পানের ন্যায্য মূল্য নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা পান চাষীদের। আবরার মাহি, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।